হ্যালো গাইজ, আজ হচ্ছে 34 অর্থাৎ 34তম ইংলিশ গ্রামার ক্লাস এবং ন্যারেশনের দিক দিয়ে যদি বলা হয় তাহলে এটা হচ্ছে ন্যারেশনের পঞ্চম ক্লাস অর্থাৎ 5th ক্লাস অফ ন্যারেশন চেঞ্জ। এই 5th ক্লাস অফ ন্যারেশন এর আজকে তোমাদেরকে আমি দেখাবো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে সেটা কিভাবে চেঞ্জ করা হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, अर्थात हाउ टू चेंज डायरेक्ट नरेशन टू इनडायरेक्ट। कौन सेंटेंस का नरेशन की बात कर रहा हूँ? इम्पेरेटिव सेंटेंस का बात कर रहा हूँ। लेकिन इम्पेरेटिव सेंटेंस होता है क्या, इसके बारे में भी आप लोगों को पहले जानकारी लेनी चाहिए। तो चलिए सबसे पहले आप लोग बोर्ड पर ध्यान दीजिए। देखो बोर्डे लेखा আছে नंबर 1 ऑर्डर ऑब्लिक देवा আছে कमांड, नंबर 2 रिक्वेस्ट, नंबर 3 एडवाइस, नंबर 4 फॉरबिड, नंबर 5 प्रपोज और नंबर 6 সাজেশন। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে এই এতগুলো পার্ট রয়েছে। আজকে আমরা প্রত্যেকটা পার্টের দুটো দুটো করে এক্সাম্পল আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করে তোমাদেরকে দেখাবো। কিন্তু এই 6টা পার্টের যদি আমরা 6 দিয়ে 12টা যদি এক্সাম্পল আজকের ভিডিওতে করি তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তোমাদের হয়তো অ্যাটেনশনটা কমে যাবে বা একটু বোরিং ফিল করবে। যার জন্য এই ক্লাসটা আমি দুটো ভাগে ভাগ করব। আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের ফার্স্ট পার্টটা করব এবং পরের ভিডিওতে ইম্পারেটিভ সেন্টেন্সের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। তো চলো আমি প্রথমে দেখো বলে দিই অর্ডার আর কমান্ড। এই অর্ডার আর কমান্ড সেন্টেন্স থাকলে আমরা ন্যারেশন চেঞ্জ কি করে করব তার কিছু এক্সাম্পল প্রথমে আমরা লিখে ফেলি, তারপরেই তোমাদেরকে আমি নতুন করে প্র্যাকটিস করে দেখাবো। চলো দেখো নাম্বার 1 এর 1 নম্বর পার্টে লেখা আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ক্লিন দ্য বোর্ড। টিচার কাকে বলছেন? স্টুডেন্টকে। কি বলছেন? বোর্ডটা ক্লিন করো। তাহলে টিচার এবং স্টুডেন্ট এই দুইয়ের মধ্যে রিলেশনটা হচ্ছে একজন বড় একজন ছোট, একজন আদেশ করতে পারে কাকে? স্টুডেন্টকে। তাহলে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে স্টুডেন্টকে টিচার কি করছেন? অর্ডার করছেন। কি বলছেন? বোর্ডটা মোছ বা বোর্ডটা মোছো। তাহলে আমরা দেখো এখানে সেড টুটাকে ইচ্ছা করলে টোল্ড করতে পারি, টোল্ড করলেও কিন্তু এর ডাইরেকশন চেঞ্জটা ভুল হবে না, মানে রং হবে না। কিন্তু যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে সরাসরি আমরা কিন্তু ডাইরেক্টলি বুঝতে পারছি যে এটা টিচার একটা স্টুডেন্টকে অর্ডার দিচ্ছেন। সুতরাং আমরা সেড টুটাকে সেড টু না করে কি করব? অর্ডার্ড করব। যেহেতু এই সেডটা পাস্ট টেন্সে আছে তাই আমাদেরকে অর্ডারটাকেও পাস্ট টেন্সে করতে হবে, অর্থাৎ অর্ডার্ড হবে। তাহলে কি হবে? সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, লেখো দ্য টিচার, TEACHER। एरपरे सेट टू टा लिखबो ना, सेट टू एर बदले सेट टू के बदले में क्या करेंगे? ऑर्डर करेंगे। ORDERED। देखो ED लगा दिए क्योंकि ये पास्ट टेंस में था तो इसको भी पास्ट टेंस करना पड़ेगा। द टीचर ऑर्डर्ड, टीचर ऑर्डर किया किसको? स्टूडेंट को। एक बात याद रखना है, ये सेट के बाद टू लगता है लेकिन ऑर्डर के बाद टू नहीं लगेगा। तो क्या करेंगे? द स्टूडेंट, STUDENT। अब देखो यहाँ लिंकर क्या होगा? एसर्टिव सेंटेंस में हम लोग लिंकर लगाए थे दैट, इंट्रोगेटिव सेंटेंस में लगाए थे इफ अथवा वेदर अथवा WH, लेकिन इंपेरेटिव सेंटेंस में टू लगेगा तो यहाँ होगा टू। ठीक है। बाकी क्लीन द बोर्ड, बोर्ड को साफ करो, बोर्डटाके परिष्कार करो, जेमनटी आछे तेमनटी तुले दिते होबे।
তাহলে কি হবে CLEAN ক্লিন দ্য BOARD বোর্ড। তাহলে এটা ডাইরেক্ট থেকে কি হয়ে গেল ইনডাইরেক্টে হলো, কিন্তু এটা অর্ডারিং সেন্টেন্স হলো। ঠিক আছে, চলো এরপর 2 নম্বরে আসছি আমরা। কি আছে? ফাদার সেড টু হিজ সন, বাবা তার ছেলেকে বললেন, কি বললেন? গো টু স্কুল, স্কুল যাও। তাহলে বাবা তার ছেলেকে কি করছেন? অর্ডার করছেন, আদেশ দিচ্ছেন। তাহলে এটাতেও আমরা কি করতে পারি? সেড টুটাকে অর্ডার করতে পারি। তাহলে লিখবো ফাদার অর্ডার, ORDERED, ordered his son, SON, son। তো লিঙ্কার কি হবে? টু হবে, টু, অনলি টু, TO2। বাকি গো টু স্কুল যেমন ছিল সেইভাবে লিখতে হবে, কিন্তু গো এর জিটা ক্যাপিটাল ছিল, যখন আমরা ইনডাইরেক্ট করবো তখন কিন্তু জিটা স্মল হয়ে যাবে। তাহলে গো টু স্কুল। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে অর্ডারিং সেন্টেন্সকে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট টু ইনডাইরেক্টে করি তাহলে কীভাবে করতে হয়। আশা করি অর্ডারিং সেন্টেন্সের এক্সাম্পল তোমাদের মানে বোধগম্য হলো বা তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা কি করব? রিকোয়েস্টিং থাকলে কি করে বুঝতে হবে বা কি করে আমরা চেঞ্জ করব ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, তার কিছু এক্সাম্পল আমি দেখাচ্ছি। দেখো, নাম্বার 2 এর নাম্বার 1 অর্থাৎ 2 নম্বরের 1 নম্বরে কি লিখলাম? দ্য ডটার সেড টু হার ফাদার, দ্য ডটার সেড টু হার ফাদার, অর্থাৎ মেয়ে তার বাবাকে বলল, কি বলল? প্লিজ বাই আ টয় ফর মি, আমাকে একটা, টয় মানে কি? খেলনা, আমাকে একটা খেলনা কিনে দাও। তাহলে মেয়ে তার বাবার কাছে কি করছে? বায়না ধরছে, অর্থাৎ বাবাকে রিকোয়েস্ট করছে। যেহেতু প্লিজ ওয়ার্ডটা দেওয়া আছে, আমরা যদি দেখতাম যে সেন্টেন্সের মধ্যে প্লিজ বা কাইন্ডলি না থাকে, কিন্তু যদি মেয়ে তার বাবাকে বলে বা ছেলে তার বাবাকে বলে বা স্টুডেন্ট তার টিচারকে বলে, তাহলে প্লিজ বা কাইন্ডলি না থাকলেও আমরা কিন্তু সেটাকে রিকোয়েস্টিং সেন্টেন্সই মনে করে সেইভাবে আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্টে করব বা করতে পারি। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি, যেহেতু প্লিজ ওয়ার্ডটা দেওয়া আছে, একে যখন ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্টে করব, খুব সিম্পলি, খুব সহজভাবে আমরা বুঝতে পারছি বা করতেও পারবো। তাহলে অ্যান্সার লিখলাম, আমি আগের সেন্টেন্সে যেমন দেখালাম অর্ডার্ড লেখা হয়েছিল, এখানে কিন্তু অর্ডার্ড লিখবো না, কি লিখবো? রিকোয়েস্ট যেহেতু হচ্ছে তাহলে রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড কেন করছি? সেড পাস্ট টেন্সে আছে, তাই রিকোয়েস্টের পাস্ট টেন্স রিকোয়েস্টেড করতে হবে। তাহলে চলো লিখে ফেলো। দ্য ডটার, BAUGHTER, requested, REQUESTED, requested her father, HER, her father, FATHER, requested her father। লিঙ্কার কি হবে? টু হবে, টু লেখা হলো। এই যে প্লিজ দেওয়াটা ছিল, প্লিজ আছে বলে আমি কিন্তু বুঝতে পারছি এটা রিকোয়েস্টিং সেন্টেন্স। যখন একে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব, এই প্লিজ ওয়ার্ডটা বা কাইন্ডলি ওয়ার্ডটা কিন্তু আর লেখা যাবে না, এটা মাথায় রাখবে। তাহলে প্লিজটা বাদ, কি থাকছে? বাই আ টয় ফর মি, আমার জন্য একটা খেলনা কেনো। তাহলে টু লিখলাম, বাইটা কিন্তু বাই থাকবে, তারপরে এ, টয়টা টয় থাকবে, ফরটা ফর থাকবে। এই যে বলা ছিল আমার জন্য, আমার জন্য মানে কার জন্য? মেয়ের জন্য, তাহলে ফর হার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আনসারটা কি হলো? দ্য ডটার রিকোয়েস্টেড হার ফাদার টু বাই আ টয় ফর হার। ওকে,
নাম্বার 2 এটা কি দেওয়া আছে? The student said to his teacher. এখানে দেখো স্টুডেন্ট তার টিচারকে বলছে, কি বলছে? প্লিজ হ্যাভ এ কাপ অফ টি অ্যাট মাই হোম। অর্থাৎ টিচারের সাথে মনে করো কোনো কারণবশত হয়তো ছাত্রের দেখা হয়েছে বা ছাত্রীর দেখা হয়েছে, তাই ছাত্রী টিচারকে বলছে যে স্যার স্যার চলুন আমাদের বাড়িতে এক কাপ চা খান। তাহলে ছাত্র বা ছাত্রী যখন টিচারকে বলছে আমাদের বাড়িতে এক কাপ চা খান বা চা খেয়ে যান, তো এটাও একটা রিকোয়েস্ট। তাই এটা আমরা কি করতে পারি? একই প্রসেস, সেম প্রসেস। দ্য স্টুডেন্ট, লেখো দ্য STUDENT, সেড টুটাকে করে দাও রিকোয়েস্টেড, REQUESTED, requested his teacher, TEACHER, টিচার। প্লিজটা কিন্তু আগে বলেছি, প্লিজটা বাদ যাবে। তাহলে হ্যাভটা যেহেতু ভার্ব, হ্যাভের আগে টু লাগাও, টু হ্যাভ আ কাপ অফ টি অ্যাট, এই যে মাই হোম, এই মাই হোমটা হয়ে যাবে হিজ হোম, হিজ হোম। তোমরা ইচ্ছা করলে এটাকে হার করতে পারো, কেননা স্টুডেন্ট একটা কমন জেন্ডার। ছাত্র বা ছাত্রী দুটোরই ইংরেজি ওয়ার্ড হচ্ছে স্টুডেন্ট। তাহলে আমরা ওইখানে হিজ হোম এটাও করলে ঠিক হবে, আবার হিজ না করে যদি হার হোম করি এটাও ঠিক হয়ে যাবে। তাহলে আমরা 1 নম্বরে দেখালাম অর্ডারিং সেন্টেন্সের দুটো এক্সাম্পল, 2 নম্বরে দেখালাম রিকোয়েস্টিং সেন্টেন্সের দুটো এক্সাম্পল। এরপরে আমরা আসব অ্যাডভাইজিং সেন্টেন্সের দুটো এক্সাম্পল। চলো নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর পার্টের 1 নম্বরে কি লেখা আছে? দ্য ডক্টর said to the patient, the doctor said to the patient, অর্থাৎ ডাক্তারবাবু তার রোগীকে বললেন বা পেশেন্টকে বললেন, কি বললেন? টেক দ্য মেডিসিন টাইম টু টাইম, অর্থাৎ ওষুধগুলো ঠিক সময় করে খাবেন। ওষুধ এমন একটা জিনিস যদি টাইম টু টাইম মেনটেন না করা হয়, না খাওয়া হয়, তাহলে তোমার রোগ ঠিক মতো কাজ করবে না। তাহলে ডাক্তারবাবু যখন কোনো রোগীকে বলছেন যে ওষুধগুলো ঠিক সময়ে খাবেন, টাইম টু টাইম খাবেন, তাহলে এটা ডাক্তারের রোগীর প্রতি কি অর্ডার হচ্ছে, না রিকোয়েস্ট হচ্ছে, না অ্যাডভাইস হচ্ছে? এটা একটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে। যখন আমরা কারো ভালোর জন্য কিছু বলি সেটা কিন্তু উপदेश হয়, সেটা হচ্ছে एडवाइस হয়। जब हम लोग किसी का भलाई के लिए कुछ बोलते हैं, कुछ करते हैं, दैट इज कॉल्ड एडवाइस। देखो एडवाइस का 2 स्पेलिंग होता है, ADVICE, ये नाउन फॉर्म है उपदेश, और ADVISE ये वर्ब फॉर्म है एडवाइस देना, उपदेश देना। तो यहाँ कौन सा वर्ड यूज होगा? SE वाला, अर्थात वर्ब वाला। तो चलो करते हैं हम लोग प्रैक्टिस का आंसर। क्या करेंगे? द डॉक्टर सेड टू द पेशेंट, इसको चेंज करेंगे कैसे? द डॉक्टर DOCTOR एडवाइज्ड, ADVISED एडवाइज्ड द पेशेंट, PATIENT, पेशेंट। फिर क्या करेंगे? टू लगाएंगे, ठीक है। फिर टेक द मेडिसिन टाइम टू टाइम, जैसा है वैसा ही हम लोग लिख देंगे, हम पूरा सेंटेंस नहीं लिख रहे हैं। टेक द, फिर डॉट मार देते हैं, फिर टाइम टू टाइम, अर्थात समय समय पर মেডিসিন लेते रहिएगा, সময় সময় ওষুধগুলো খেয়ে যাবেন। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাডভাইস দেওয়া, অর্থাৎ উপদেশ দেওয়া। চলো আমরা তার পরেরটা আসছি। গ্র্যান্ডফাদার সেড টু মি, अर्थात ठाकुरदा বা दादू, ये दादाजी भी हो सकते हैं
नाना जी भी हो सकते हैं। तो दादाजी बोलो या नाना जी बोलो तो ग्रैंडफादर ही होता है इंग्लिश में। ग्रैंडफादर मुझे कहा, ग्रैंडफादर मुझसे कहा, क्या कहा? ओबे योर पेरेंट्स, ओबे योर पेरेंट्स। अर्थात पेरेंट्स का मतलब होता है मम्मी पापा, মানে মা বাবাকে মেনে চলবে। তাহলে এটা দাদুর আমাদের প্রতি কি এটা ভালো কথা বলছেন, ভালো জ্ঞানের কথা বলছেন, উপদেশ দিচ্ছেন। তাহলে এটাকেও আমরা কি করতে পারি? অ্যাডভাইসের মধ্যেই ফেলতে পারি, অর্থাৎ অ্যাডভাইসে লিখবো আমরা। তো চলো আনসারটা লিখে ফেলি। কি লিখবো? গ্র্যান্ডফাদার, দেখো GRAND, फादर FATHER, फिर क्या करेंगे? एडवाइज्ड, ADVI, पहले बोले है AC होगा, एडवाइज्ड मी, फिर टू जोड़ते हैं टू, फिर ओबे, ओबे रहेगा OBEY, ओबे योरটা হয়ে যাবে মাই অথবা আওয়ার করতে পারি, মাই প্যারেন্টস, PARENTS। তাহলে বোঝা গেল অ্যাডভাইসের সেন্টেন্স থাকলে কি করে আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্টে করব। আমি আগেই বলেছিলাম অর্ডারিং সেন্টেন্সের ভয়েসটা আলাদা রকম হবে এবং রিকোয়েস্টিং সেন্টেন্সটাও একটু আলাদা হবে, অ্যাডভাইজিং এর সেন্টেন্সটাও একটু আলাদা হবে। এবার একটা কথা বলে রাখি তোমাদেরকে, ধরো সেন্টেন্সের চেহারা বা সেন্টেন্সের একটা গেট আপ দেখে তোমরা বুঝতে পারছো না যেটা অর্ডারিং হবে না রিকোয়েস্টিং হবে না অ্যাডভাইজিং হবে। যখন কোনো মানে এরকম কনফিউশন মানে মূলক কোনো সেন্টেন্স থাকবে, যদি তোমাদের মনে হয় যে বুঝতে পারছি না কিসে হবে, তখন তোমরা সরাসরি সেটাকে টোল্ড করে দিতে পারো। ঠিক আছে, সেটা কি করতে পারো? টোল্ড। টোল্ড হচ্ছে ঠিক আলুর মতো, সব কাজেই লাগে, মাছেও লাগবে, মাংসতে লাগবে, যে কোনো তরকারিতে তোমরা আলু যেমন দিতে পারো, তেমনি টোল্ড হচ্ছে সব জায়গাতেই ব্যবহার করা যেতে পারে। তাহলে চলো, তাহলে 3টে পার্ট এখন হলো, আরেকটা পার্ট শেষ করে নিয়ে তোমাদেরকে পরের ভিডিওতে আবার যাবো। আরেকটা পার্টে কি দেখাবো? ফরবিড অর্থাৎ মানা করার সেন্টেন্স কি করে লিখবো তার আমি একটা বা দুটো এক্সাম্পল দিচ্ছি। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের আজকের এটা লাস্ট পার্ট, আমি পরের ক্লাসে ইম্পারেটিভটা শেষ করব। দেখো লেখা আছে ম্যাম সেড টু দ্য স্টুডেন্টস। ক্লাসে ম্যাম পড়াচ্ছেন স্টুডেন্টদেরকে, স্টুডেন্টরা চিৎকার করছে, তাই ম্যাম কি বলছেন? ডোন্ট শাউট ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে তোমরা কেউ চিৎকার করবে না। ডোন্ট শাউট ইন দ্য ক্লাস, ক্লাসে কেউ চিৎকার করবে না। তাহলে এটা ম্যামের কি, ম্যামের একটা বলা হচ্ছে, ঠিক আছে, কিন্তু যেহেতু একটা ওই চিৎকারটা করতে মানা করা হচ্ছে, বারণ করা হচ্ছে, তাহলে মানা করা বা বারণ করার একটা ইংরেজি ওয়ার্ড আছে যেটাকে আমরা বলতে পারি ফরবিড। ফরবিড মানে হচ্ছে মানা করা, এটাকে টোল্ড দিয়েও করা যায়। তো চলো প্রথমে আমি টোল্ড দিয়ে শেখাচ্ছি। হ্যাঁ, ম্যাম সেড টু দ্য স্টুডেন্টস, তাহলে লিখবো আমরা ম্যাম, এই সেড টুটাকে করে দিলাম টোল্ড, TOLD, টোল্ড দ্য স্টুডেন্টস, লেখো দ্য STUDENTS। তারপরে কি হবে? এটা দেখো নেগেটিভ সেন্টেন্সে আছে ডোন্ট শাউট ইন দ্য ক্লাস, ক্লাসে কেউ চিৎকার করবে না। তাহলে ডোন্টটা আমরা যখন টুটা লাগাবো, টু এর আগে একটা কিন্তু নট লাগাতে হবে। তাহলে কি হবে? নট টু। সব জায়গাতে আমরা শুধুমাত্র টু লাগিয়েছিলাম, কেন? কারণ সেই সেন্টেন্সগুলো কোনো নেগেটিভ সেন্টেন্স ছিল না। এখানে ডোন্ট দেওয়া আছে মানে মানা করছে, তাহলে নট টু, বাকি শাউট ইন দ্য ক্লাস, SHOUT, শাউট ইন দ্য ক্লাস, CLASS। এইটাকে আরেকটা নিয়মে করা যায়, সেটা কি? আমি আগেই বললাম এটা কিন্তু ফরবিড অর্থাৎ মানা করা। তবে যখন ফরবিড ওয়ার্ডটাকে ইউজ করব তখন ডোন্ট থাকলেও আমরা এই নটকে কিন্তু ইউজ করব না। ফরবিড লাগালে নটটা লাগে না, এইটাই শুধু মাথাতে রাখবে। তাহলে ঠিক
সেম টু সেম হবে। ম্যাম টোল্ড দ্য স্টুডেন্ট, যেমন ছিল তেমন লেখো। ম্যাম, সরি টোল হবে না, ম্যাম ফরবিড, এফ ও আর ফর BADE বেড করতে হলো কেন? ফরবিড এর পাস্ট টেন্স হচ্ছে ফরবেড। ফরবেড মানে মানা করা। ম্যাম ফরবেড দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস, STUDENTS। তাহলে কি বললাম? ফরবিড লিখেছি, তাহলে টুটা তখন কিন্তু নটটা বসবে না। টু সাউট ইন দ্য ক্লাস, টু সাউট, SHOUT, সাউট ইন দ্য ক্লাস, CLASS। তাহলে এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের 4টে ভাগের এক্সাম্পল সহ অ্যানালিসিস তোমাদেরকে আজকের এই 5 নম্বর ভিডিওতে করে দেখালাম। পরবর্তীকালে ইম্পারেটিভ সেন্টেন্সের সাজেশন থাকলে কিভাবে লিখতে হয়, বা প্রপোজ থাকলে বা প্রপোজাল থাকলে কিভাবে লিখতে হয়, সেই ভিডিও আমি নিয়ে আসব। বেশ কয়েকটা এক্সাম্পলের মধ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই ভিডিওগুলো স্পেশালি মানে এই ক্লাসগুলো স্পেশালি যারা 7 এবং 8-এ পড়ো, বা তার উপরে 19-এও কিন্তু ন্যারেশন চেঞ্জ থাকে, কম্পিটিশন এক্সামেও কিন্তু ন্যারেশন চেঞ্জ থাকে। অর্থাৎ ন্যারেশনটাকে খুব ভালো করে বুঝতে হয়। ন্যারেশনটাকে বোঝার জন্য অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। তো আশা করি এই ভিডিও, এই ক্লাস তোমাদের খুব ইফেক্টিভ হবে, ফলপ্রসূ হবে, কাজে লাগবে। যদি কাজে লাগে তোমরা অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে, নিজের কোনো রিলেটিভের মধ্যে শেয়ার করে দেবে। যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা টিপে দেবে। তো চলো আজকে ক্লাসটা আজকের মতো এখানে শেষ করছি।